ইরান যুক্তরাষ্ট্রের বিরোধ ক্রমশই উত্তাপ ছড়াচ্ছে বিশ্ব রাজনীতিতে। দুদেশের পাল্টাপাল্টি হুমকি আর হুথি বিদ্রোহীদের লোহিত সাগরে হামলার হুঁশিয়ারিতে দেখা দিয়েছে যুদ্ধের আশঙ্কা। এরই মধ্যে মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরী পৌঁছেছে, যা ইরানের ওপর সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কা আরও বাড়িয়েছে। পরিস্থিতি শান্ত করতে কূটনৈতিক উদ্যোগের আহ্বানও জানিয়েছে রাশিয়া। বিস্তারিত আরাফাত ইসলামের প্রতিবেদনে। If you sow the wind, you will reap the whirlwind. অর্থাৎ বাতাসের বীজ বপন করলে টর্নেডো পাবে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিশাল নৌবহর পাঠানোর বিষয়কে ইঙ্গিত করে একটি মুরাল প্রকাশ করেছে ইরান। আর সেখানেই এই কড়া বার্তায় তেহরান বোঝাতে চেয়েছে, উস্কানির বীজ বুনলে ভয়াবহ পরিণতি ফল হিসেবে পাবে হামলাকারীরা। তেহরানের গুরুত্বপূর্ণ চত্বরে মুরালটিতে যুক্তরাষ্ট্রকে সরাসরি সতর্ক করে বলা হয়েছে, ইরানের উপর যেন কোনো সামরিক হামলার চেষ্টা না করা হয়। ক্ষতিগ্রস্ত একটি মার্কিন বিমানবাহী রণতরী ও অচল যুদ্ধবিমানের ছবি দেখানো হয়েছে সেখানে। এই অঞ্চলে ইরান অনন্য, বিশেষ অবস্থানের কারণে শক্তির কেন্দ্র হিসেবে প্রমাণিত। কার্যকরভাবে বিশ্বের শক্তির একটি উল্লেখযোগ্য অংশ নিয়ন্ত্রণ করে ইরান। শত্রুর সবকিছু ভেবে সিদ্ধান্ত নেওয়া উচিত। সম্প্রতি সরকার বিরোধী বিক্ষোভে সন্ত্রাস, সশস্ত্র বাহিনীর উপর হামলা ও ধ্বংসাত্মক কাজে যারা উস্কানি দিয়েছে তাদের কোনো ছাড় দেবে না দেশটির সরকার। প্রধান বিচারপতি গোলাম হোসেন মহসেনি এক সাক্ষাৎকারে জানিয়েছেন এ তথ্য। এদিকে মার্কিন বিমানবাহী রণতরী ইরানের দিকে অগ্রসর হওয়ায় ইয়েমেনের হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে নতুন হামলা চালানোর হুমকি দিয়েছে। এই সাগরের করিডর দিয়ে চলাচলকারী জাহাজগুলো নিশানায় পরিণত হবে যদি ইরানে হামলা করে পেন্টাগন। ওয়াশিংটন ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের কথা বিবেচনা করতে পারে এমন প্রতিবেদন প্রসঙ্গে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, এটি নিঃসন্দেহে এই অঞ্চলের পরিস্থিতিকে অস্থিতিশীল করার পথে আরেকটি পদক্ষেপ হবে। পরিস্থিতি শান্ত করতে কূটনৈতিক উদ্যোগের আহ্বানও জানিয়েছে মস্কো। সব মিলিয়ে উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানো এবং ইরানের পাল্টা হুঁশিয়ারি পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে। বিশ্লেষকদের মতে, কূটনৈতিক সমাধান ব্যর্থ হলে এই উত্তেজনা বড় ধরনের সংঘাতে রূপ নিতে পারে, যার প্রভাব পড়বে গোটা মধ্যপ্রাচ্য ও বৈশ্বিক নিরাপত্তা ব্যবস্থায়। আরাফাত ইসলাম, ৭১। সংযুক্ত আরব আমিরাত তাদের ভূখণ্ড ব্যবহার করে ইরানের বিরুদ্ধে কোনো ধরনের হামলা চালানোর অনুমতি দেবে না। এক বিবৃতিতে একথা জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, কোনো শত্রুতাপূর্ণ সামরিক কার্যক্রমের জন্য দেশের ভূখণ্ড, জল ও আকাশ সীমা ব্যবহার করতে দেয়া হবে না। পাশাপাশি সম্ভাব্য হামলার জন্য কোনো ধরনের রসদ সহায়তা দেবে না আমিরাত। এ সময়ে বর্তমান সংকট মোকাবিলায় আলোচনা, আন্তর্জাতিক আইন মেনে চলা এবং রাষ্ট্রীয় সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল থাকার পরামর্শ দেওয়া হয় আমিরাতের পক্ষ থেকে। গাজা থেকে সবশেষ জিম্মির মরদেহ উদ্ধার করার কথা জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। সোমবার এক বিবৃতিতে বলা হয়, 840 দিনের বেশি সময় গাজায় জিম্মি থাকা পুলিশ কর্মকর্তা রান গভিলির মরদেহ শনাক্ত করা হয়েছে এবং তা ফিরিয়ে নেওয়া হচ্ছে ইসরায়েলে। গাজায় যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার প্রাথমিক ধাপের অন্যতম প্রধান শর্ত ছিল সব জিম্মিকে ফিরিয়ে দেয়া। সবশেষে জিম্মির মরদেহ উদ্ধারের ফলে গাজা ও মিশরের মধ্যকার প্রধান প্রবেশদ্বার রাফা ক্রসিং পুরোপুরি সচল করার পথ সুগম হলে বলে মনে করা হচ্ছে। কারণ ইসরায়েল এর আগে বলেছিল, শেষ জিম্মির মরদেহ পেয়ে গেলেই তারা রাফা ক্রসিং খুলে দেবে। 2023 সালের 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাস যোদ্ধাদের হামলার সময় নিহত হয়েছিলেন রান গভিলি। এরপর থেকে তার দেহাবশেষ গাজাতেই রাখা ছিল। গভিলির মা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেলেকে বীর হিসেবে অভিহিত করেছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পার্লামেন্টে সাংবাদিকদের বলেন, গভিলির মরদেহ উদ্ধার করা ইসরায়েলের জন্য একটি অবিশ্বাস্য সাফল্য। এদিকে যুক্তরাষ্ট্রের চাপে গাজার রাফা সীমান্ত খুলে দিতে রাজি হয়েছে ইসরায়েল। এর ফলে ফিলিস্তিনের গাজা ও মিশরের মধ্যকার রাফা সীমান্ত ক্রসিং সীমিতভাবে খুলে দেওয়ার অনুমতি দিয়েছে দেশটি। মূলত গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও রাফা সীমান্ত ক্রসিং দীর্ঘদিন বন্ধ রয়েছে এবং এতে করে মানবিক সহায়তা প্রবেশ প্রায় স্থবির হয়ে পড়ে। এর আগে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতরা ইসরায়েল সফরে গিয়ে গাজায় ত্রাণ প্রবেশের প্রধান এই পথ খুলে দেওয়ার জন্য তেল আবিবের উপর চাপ দেন বলে জানা গেছে। মূলত রাফা ক্রসিং পুনরায় চালু করা ছিল গত অক্টোবরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত গাজা যুদ্ধবিরতি কাঠামোর একটি গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু গণহত্যার সময় ইসরায়েলি বাহিনী ক্রসিংটি নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে এটি বন্ধ হয়েছিল।
গাজায় ৩ মাসে ১,৩০০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল। আল জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে ৪৩০ বার বেসামরিক নাগরিকদের উপর গুলি চালানো এবং ৬০০ বারের বেশি বোমাবর্ষণ করা হয়েছে। এছাড়া ৬৬ বার ইয়েলো লাইনের বাইরে আবাসিক এলাকা অভিযান পরিচালনা করেছে বাহিনীটি। ২০০ বারের বেশি মানুষের ঘরবাড়ি ধ্বংস করেছে। এছাড়া গত এক মাসে গাজা থেকে অন্তত ৫০ জন ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েল। একই সাথে গাজা উপত্যকায় মানবিক সহায়তা প্রবেশে বাধা অব্যাহত রেখেছে ইসরায়েল। গত ১০ অক্টোবর থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে এই যুদ্ধবিরতির মধ্যেও গাজায় হামলা চালিয়ে ৪৫০ বেশি ফিলিস্তিনিকে হত্যা করে নেতানিয়াহুর সেনারা। দক্ষিণ লেবাননের শহর টায়রে ইসরায়েলি হামলায় একজন টেলিভিশন উপস্থাপক নিহত হয়েছেন। তিনি লেবাননের আল মানা টিভি স্টেশনে কাজ করতেন। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এ তথ্য জানিয়েছে। হিজবুল্লাহ এক বিবৃতিতে জানায়, হিজবুল্লাহ সমর্থিত আল মানা টিভি স্টেশনে কাজ করা উপস্থাপক আলী নূর আল দিনকে হত্যা করা হয়েছে। এদিকে আল মানার টিভি নিশ্চিত করেছে টায়ারে হামলায় আল দিন নিহত হয়েছেন, যিনি আগে আল মানার চ্যানেলে ধর্মীয় অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে কাজ করতেন। লেবাননের তথ্যমন্ত্রী পল মরকস ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে বলেছেন, এই ধরনের হামলা সাংবাদিক বা মিডিয়া ক্রুদের কাউকেই রেহাই দিচ্ছে না। আন্তর্জাতিক সম্প্রদায়কে এই ধরনের হামলা বন্ধ সহ লেবাননে মিডিয়া পেশাদারদের সুরক্ষা নিশ্চিত করার জন্য আহ্বান জানান তিনি। ২০২৩ সাল থেকে লেবাননে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৬ জন লেবাননের সাংবাদিক নিহত হয়েছেন। তীব্র শীত ও তুষারঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। রেকর্ড পরিমাণ তুষারপাতে চাপা পড়েছে রাস্তাঘাট ও ঘরবাড়ি। এই দুর্যোগ ঘিরে যুক্তরাষ্ট্র জুড়ে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে, বাতিল করা হয়েছে কয়েক হাজার ফ্লাইট। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন ৮ লাখের বেশি মানুষ। এমন পরিস্থিতিতে অন্তত ২৫টি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এদিকে শীতকালীন ঝড়ের কবলে পড়েছে কানাডা ও জার্মানিও। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। যুক্তরাষ্ট্র জুড়ে চলছে টানা তুষারঝড়, বরফ শীতল বৃষ্টি ও তীব্র শীত। শীতের এই তীব্রতা ছড়িয়েছে যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলে নিউ ইয়র্ক ও ম্যাসাচুসেটস অঙ্গরাজ্য থেকে দক্ষিণের টেক্সাস ও নর্থ ক্যারোলাইনা পর্যন্ত। এসব অঞ্চলে ১৮ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হয়েছে। তাপমাত্রা নেমে গেছে -18 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তুষার ঝড়ের কবলে পড়েছেন ১১,৮০,০০,০০০ মানুষ। দুর্যোগে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে। এছাড়া টেনেসি, লুইজিয়ানা, টেক্সাস ও কানসাস থেকেও মৃত্যুর খবর পাওয়া গেছে। পরিস্থিতি সামাল দিতে অঙ্গরাজ্যের গভর্নর ক্যাথি হোকুল নিউ ইয়র্ক শহরে ন্যাশনাল গার্ড মোতায়েন করেছেন। এমন পরিস্থিতিতে দেশটির অন্তত ২৫টি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকতে বলা হয়েছে ১৫ কোটির বেশি মানুষকে। শহরের কোনো বাসিন্দার সাহায্য প্রয়োজন হলে জানাতে বলেছেন মেয়র জোহরান মামদানি। জরুরি এক পরিস্থিতিতে আমাদের কর্মীরা পরিকল্পনা অনুযায়ী কাজ করছেন। কিছু অংশে প্রায় ১ ফুট তুষার জমেছে। তবুও আমাদের শহরটি সচল রয়েছে। যে কোনো প্রয়োজনে বাসিন্দাদের সাহায্যে আমাদের কর্মীরা প্রস্তুত আছে। তুষার ঝড়ের কারণে যুক্তরাষ্ট্র জুড়ে ১১,০০০-এর বেশি ফ্লাইট বাতিল করা হয়েছিল। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে উড়োজাহাজ চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট flightaware.com। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, উত্তর পূর্বাঞ্চলে আরও ভারী তুষারপাত ও বৃষ্টির আশঙ্কা রয়েছে। সব মিলিয়ে তীব্র শীত আরও কয়েকদিন থাকতে পারে। এদিকে তুষারঝড়ে বিপর্যস্ত কানাডাও। টরন্টো শহরের কেন্দ্রস্থলে ২৪ ইঞ্চি তুষারপাত হয়েছে। একদিনের জন্য বন্ধ ছিল টরন্টোর স্কুলগুলি। এছাড়া বাতিল করা হয়েছে অনেক ফ্লাইট। কর্মকর্তারা জানিয়েছেন, এই পরিস্থিতি ঠিক হতে আরও কয়েকদিন সময় লাগতে পারে। এছাড়া শীতকালীন ঝড়ের কবলে পড়েছে ইউরোপের দেশ জার্মানিও। এদিকে জাপানের উত্তরাঞ্চলীয় হোক্কাইডোতে প্রবল তুষারঝড়ের কারণে ব্যাহত হয়েছে পরিবহন ব্যবস্থা। অনেক ফ্লাইট বাতিল হওয়ায় বিমানবন্দরে আটকা পড়েছেন কয়েকশো যাত্রী। মনিরুজ্জামান বাবু, ৭১। আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আয়ার্সে তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বুয়েনোস আয়ার্স শহরে অতি তাপমাত্রার জন্য হলুদ সতর্কতা এবং পুরো প্রদেশে কমলা সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। কোথাও কোথাও তাপমাত্রা পৌঁছেছে ৩৬ ডিগ্রি সেলসিয়াসে, আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৯ ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সময় সোমবার এই তথ্য নিশ্চিত করেছে দেশটির আবহাওয়া বিভাগ।
তীব্র গরমে অতিষ্ঠ হয়ে বিভিন্ন জলাশয়ে স্বস্তি খুঁজছেন স্থানীয় বাসিন্দারা। আশ্রয় নিচ্ছেন গাছের ছায়ায়। পার্কগুলোতে ভিড় বেড়েছে, গরমের প্রভাব পড়েছে পোশাকেও। তুলনামূলক পাতলা কাপড়ের পোশাক পরছেন সবাই। ঠান্ডা ও কোমল পানীয়র চাহিদা বেড়েছে আর্জেন্টিনায়। চলতি সপ্তাহের মধ্যেই তাপমাত্রা কমে আসবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। 2050 সালের মধ্যে বিশ্বের 380 কোটি মানুষ চরম তাপমাত্রার মুখোমুখি হতে যাচ্ছে বলে সতর্ক করেছেন পরিবেশ বিজ্ঞানীরা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে উন্নয়নশীল ও উষ্ণমণ্ডলীয় দেশগুলো। নেচার সাস্টেইনেবিলিটি জার্নালে প্রকাশিত গবেষণায় এমন সতর্কবার্তাই দেওয়া হয়েছে, যা মোকাবেলায় বিশ্ব এখনও অপ্রস্তুত বলেও সতর্ক করেছেন তারা। অরিসুল ইসলামের প্রতিবেদন। জলবায়ু পরিবর্তনের কারণে তাপপ্রবাহ এখন শুধু দীর্ঘস্থায়ী নয়, হয়ে উঠেছে আরও তীব্র ও প্রাণঘাতী। নেচার সাস্টেইনেবিলিটি জার্নালে প্রকাশিত গবেষণায় বলা হয়েছে, শতকের মাঝামাঝি সময়ে বিশ্বজুড়ে প্রায় 380 কোটি মানুষ চরম তাপের ঝুঁকিতে পড়তে পারে। গবেষণায় আরও বলা হয়েছে, শিল্পপূর্ব সময়ের তুলনায় বৈশ্বিক গড় তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস বাড়লে 2050 সালের মধ্যেই চরম তাপের মুখোমুখি মানুষের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে যাবে। এতে ব্রাজিল, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, ভারত, ফিলিপাইন ও বাংলাদেশের মতো দেশগুলোতে শীতলীকরণের জন্য জ্বালানির চাহিদা ব্যাপকভাবে বাড়বে এবং সেখানেই স্বাস্থ্য ঝুঁকি সবচেয়ে বেশি দেখা যাবে। অন্যদিকে কানাডা, রাশিয়া ও ফিনল্যান্ডের মতো তুলনামূলক শীতল দেশগুলোতেও সামান্য তাপমাত্রা বৃদ্ধির প্রভাব হবে গুরুতর। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা বলছেন, এসব দেশ এমন তাপমাত্রার সঙ্গে অভ্যস্ত নয়, ফলে পরিস্থিতি সামাল দেয়া কঠিন হতে পারে। গবেষকরা বলছেন, এর বড় প্রভাব পড়বে চলতি দশকেই, কারণ বিশ্ব দ্রুতই 1.5 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার সীমার কাছাকাছি পৌঁছে যাচ্ছে। সবচেয়ে বঞ্চিত মানুষরাই এই তীব্র গরমে ক্ষতিগ্রস্ত হবে। এ অবস্থায় টেকসই শীতলীকরণ ব্যবস্থা, বনায়ন ও জলবায়ু সহনশীল নগর পরিকল্পনায় বিনিয়োগ না করলে ভবিষ্যতে চরম তাপপ্রবাহ মানব সভ্যতার জন্য বড় সংকটে পরিণত হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন গবেষকরা। অরিসুল ইসলাম, 71। যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিসে চলমান অভিবাসন বিরোধী অভিযানকে ভয়াবহ অমানবিক বললেন নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি। এবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি। এ সময় মামদানি বলেন, আইসিই পরিচালিত এসব অভিযানে নিষ্ঠুরতা ও মানবিকতার ছাপ স্পষ্ট। এসব অভিযানে জননিরাপত্তার বিষয়টি উপেক্ষা করা হচ্ছে। নিউ ইয়র্কে এ ধরনের অভিযান ঠেকাতে সব ধরনের আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বস্ত করেছেন মেয়র। গত 7 জানুয়ারি মিনিয়াপলিসে রেনি গুডকে গুলি করে হত্যা করে এক আইসিই এজেন্ট। এরপরই শহরটি জুড়ে বিক্ষোভ শুরু হয়। সবশেষ শনিবার একই শহরে আরেক মার্কিন নাগরিক বাহিনীটির গুলিতে নিহত হন। এরপর থেকে চলমান আন্দোলন আরও ভয়াবহ রূপ নেয়। ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় প্রায় 50 জন অভিবাসন প্রত্যাশী নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তবে ডুবে যাওয়া নৌকার একজনকে উদ্ধার করা হয়েছে। মাল্টা সংবাদ মাধ্যম টাইমস অব মাল্টার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসার জন্য মাল্টায় নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছে মাল্টার সামরিক বাহিনী। তিনি বলেছেন, তিনি 24 ঘন্টা সাগরে ছিলেন। এ সময় তিউনিসিয়ার দিকে যাত্রা করে একটি বাণিজ্যিক জাহাজ তাকে উদ্ধার করে। তার ধারণা, নৌকাও থাকা 50 জন অভিবাসন প্রত্যাশী নিহত হয়েছেন। উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ার উপকূল থেকে নৌকাটি যাত্রা করেছিল। উদ্ধার হওয়া ওই ব্যক্তি কোন দেশের নাগরিক এবং নৌকাটিতে কোন কোন দেশের নাগরিক ছিলেন সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। গত 1 দশক ধরে এমন যাত্রার সংখ্যা ক্রমশ বাড়ছে। ঝুঁকিপূর্ণ এমন সব যাত্রায় প্রায় দুর্ঘটনার খবর পাওয়া যায়। দর্শক, এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে আগামীকাল সকাল 9:30 আবারও হাজির হব বিশ্বযোগে। চোখ রাখুন 71 ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথেই।